অবশেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত হল শাপলাকলি। ভোটের প্রস্তুতি নিয়ে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা, নির্বাচন বিধিমালা 2008 সংশোধন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ একপেশে, কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন। নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি। ঐকমত্য কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ। গণভোটের রায়ের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত, ইসিকে স্মারকলিপি। বিএনপির জন্ম হ্যাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটে, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। গণতন্ত্রের পথে হাঁটতে এক হয়ে কাজ করবে 9 দল। বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে হাইকোর্টের উৎকণ্ঠা। উচ্চ আদালতের 9 নির্দেশনা 3 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। এবং যুক্তরাষ্ট্রে চীনা পণ্য রপ্তানিতে শুল্ক হার 10% কমিয়ে 47% ঘোষণা ট্রাম্পের। দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে বৈঠক। অবশেষে প্রতীকের তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করেছে নির্বাচন কমিশন। এই সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছে। এতে সই করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। দীর্ঘদিন ধরে এনসিপি শাপলা প্রতীক দাবি করে আসছিল, তবে প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন। আবার অন্যদিকে এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যও চেয়েছিল শাপলা প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল ইসি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে ইসির সঙ্গে কয়েক মাস ধরে টানা পোড়েন চলছে এনসিপির। আর এই নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ, বৈঠক। তবে এনসিপির যুগ্ম সদস্য জহুরুল ইসলাম মুসা জানিয়েছেন, শাপলাকলি প্রতীক চায় না তার দল। প্রতীকের তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করেছে নির্বাচন কমিশন, তবে এই প্রতীক চায় না এনসিপি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় সভা করছে নির্বাচন কমিশন। এসব বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, জানাবেন যে ইসি প্রতীকের তালিকা শাপলাকলি, ভোটের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে? দেখুন, এই বেশ কিছুদিন আগে থেকে নিবন্ধন চাওয়ার পর থেকে এনসিপি তারা কিন্তু বলে আসছিল যে তারা লাল হোক বা সাদা হোক যে কোনো একটা শাপলা প্রতীক চাই। আসলে শাপলা প্রতীক আমরা দেখেছি যে ইসির যে লিস্টটি ছিল সেখানে কিন্তু কোনোভাবে 50টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক ছিল না, যার কারণে বরাবরই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছিলেন যে তারা শাপলা কোনোভাবেই এনসিপিকে দিতে পারবেন না। কিন্তু আজকে যে বিষয়টি হয়েছে, কিছুক্ষণ আগে একটা আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু এনসিপিকে বরাদ্দের কথা বলছেন যে তারা শাপলার কলি পাবেন। তো আসলে এই কলি আর শাপলার দুটির মধ্যে একটি বিভাজন আমরা দেখতে পাচ্ছি। এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতারা কিছুক্ষণ আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিন্তু জানিয়েছেন যে তারা শাপলা প্রতীক চান না, তারা হয় শাপলাই চায়, না হলে তাদের দরকার নেই। তারা প্রত্যাখ্যান করছেন এই গেজেটটিকে। তারা গেজেটটির বিষয়ে বারবার বলছেন যে তাদের শাপলাই দিতে হবে, কলি তারা কোনোভাবেই মানতে নারাজ। তো আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু এই কথাগুলো বলছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা নাকি এনসিপির নেতারা তারা নাকি এটি প্রেস ব্রিফিং করেও তাদের এই দাবিটি জানিয়ে দিবেন। তবে আর একটা বিষয় আপনাকে বলে রাখি, আজকে সারাদিনই নির্বাচন কমিশনের না কোনো বিষয় নিয়ে কিন্তু বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনের সাথে। আমরা সকালের দিকে দেখেছিলাম জামাতে ইসলামী সহ 8টি দলের নেতারা এসেছিলেন। তারা কিন্তু তাদের বেশ কিছু দাবি নিয়ে এসেছিলেন। তারা বারবার বলছিলেন যে তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে 3টি দাবিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছিলেন। সেই গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে ছিল যে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, তারা যেন নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা যেন অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন করতে পারে নির্বাচন কমিশন, সেই বিষয়টিকে তাদেরকে ইনশিওর করতে হবে। এই বিষয়টি কিন্তু বারবার বলছিলেন জামাত ইসলামের নেতারা। তারপরেও আমরা দেখেছি যে তারপরেও যে বিষয়টি হয়েছিল যে বিকেল 3টার দিকে কিন্তু এখন ঘড়ির কাঁটায় ঠিক 5টা বাজে, এখন থেকে 2 ঘন্টা আগে কিন্তু একটি বৈঠকে বসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার ছিলেন এবং প্রায় কয়েকজন কর্মকর্তা ছিলেন। আজকে যে বৈঠকটি হয়েছে 3টার দিকে চলমান শুরুর যে বৈঠকটি ছিল সে বৈঠকটি আসলে মূলত 31টি বিভাগের মন্ত্রণালয়ের যারা
সংক্রান্ত মন্ত্রণালয়ের বিভাগের সাথেই যে 31 বিভাগের সাথে ইসির পক্ষ থেকে একটি বৈঠক ছিল, ওই বৈঠকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 ঘন্টা থেকে এই বৈঠকটি হচ্ছে। কিছুক্ষণ আগে আমি আপনার সাথে লাইভে যুক্ত হওয়ার আগে কিন্তু আমরা দেখলাম যে বৈঠক শেষে যে সকল ব্যক্তিরা এসেছেন, আসলে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি ইসির পক্ষ থেকে কিন্তু গতানুগতিকভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা কিন্তু বৈঠক করেই যাচ্ছেন, সংলাপ করছেন বিভিন্ন সুদীজন অংশীজনের সাথে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। তো এই ধারাবাহিকতা আজকেও কিন্তু তাই আমরা দেখলাম যে এই বৈঠকটি ছিল। তো এই 3টার দিকে চলা বৈঠকটি কেবলই শেষ হয়েছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ কথা বলেনি। তবে আমরা আশাবাদী যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে, আর তারপরে আমরা জানতে পারবো যে 22টা এজেন্ডা ছিল যে কাগজটিতে বা প্রজ্ঞাপনটিতে, সেই বিষয়টিকে আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে। আমরা যেটুকু এর আগে দেখেছি আপনার সাথে যুক্ত হয়ে জানবো সেখান থেকে কি জানা গেল। নূপুর, ধন্যবাদ আপনাকে। উপদেষ্টাদের বৈঠকে গণভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমনটাই জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও নিশ্চিত করেন তিনি। একটা গুরুত্বপূর্ণ আইন আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে, এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয়। রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে। আগে গণভবনে গিয়েছিল, নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন, এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে। জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি। আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই, এই যে নোট অফ চিটিং, এই যে নোট অফ চিটিং, এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন, নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো জামায়াতের অবস্থান নিয়ে। বাংলাদেশের জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশ মালার কোনো সমাধান করতে পারি নাই, প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই, আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয়যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলুন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন। আর তাদের কাছে নতুন করে একটি বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, আর মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে, এমন মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, সরকার বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে পড়লে শুধু দেশের মানুষই নয়, সরকার নিজেও বিপদে পড়বে। রাজধানীতে এক আলোচনা সভায় রাজনৈতিক নেতারা বলেন, 9টি রাজনৈতিক দল মিলে গণতন্ত্রের পথে হাঁটতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্ভাবনা অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক বিএনপির কড়া সমালোচনা করেন। বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে এ নিয়ে কুতর্কে জড়িয়েছে জামায়াত বিএনপি। বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্ট নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিশেষ দলের দিকে ঝুঁকলে সরকার নিজেও বিপদে পড়বে। ঐকমত্য কমিশন 15 অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন, তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না, এর কোনো নৈতিক অধিকার তাদের নেই। যদি বোঝা যায় যে সরকার পক্ষপাতদুষ্ট, যে সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কিন্তু এই সরকারের পক্ষে ভালো নির্বাচন দেওয়া কিন্তু সম্ভব হবে না। এবি পার্টির চেয়ারম্যান বলেন, সব দল একতাবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন উপদেষ্টারা। আমরা যদি সমবেত হই, একতাবদ্ধ হই, একসাথে হই, বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পথযাত্রা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। 2 মাস পরে যদি নির্বাচনের স্কেডিউল হবে, আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবে না, হয়তো দেখাও পাবে। ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে, দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। আমি ছোট দল হলে আমার মধ্যে যে সত্য নাই। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম হ্যাঁ ও না পোস্টে। এখন কেবল নেটিজেনদের নিউজ ফিড জুড়ে হ্যাঁ এবং না পোস্টের যুদ্ধ। বুধবার রাত থেকেই এমন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও। নির্বাচনের আগে বিএনপি গণভোটে না বললেও বাকি দলগুলো তাদের নিজেদের অবস্থানে অনড়। মূলত গণভোটের পক্ষে বিপক্ষে নেটিজেনদের নতুন প্রচারণারই অংশ এটি। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে সরগরম। ফেসবুকের টাইমলাইনে ঘুরছে হা আর না পোস্ট। ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচনের আগে গণভোটকে না উল্লেখ করে পোস্ট দিয়েছে ছাত্রদল। এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদকও। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে হা পোস্ট করেছে, তবে কোনো কারণ উল্লেখ করেননি। পোস্টের কমেন্টে একজন লিখেছেন, হা মানে হা, নির্বাচনের আগেই গণভোট চাই হা। ফেসবুকে হা কিংবা না পোস্ট করেছেন নেটিজেনেরাও। অনেকে নির্বাচনের আগেই গণভোট চান, আবার অনেকেই চাচ্ছেন না বলে না পোস্ট করেছেন। তবে এমন পোস্টে অনেকেই আবার অবাক হচ্ছেন, বুঝতে চাইছেন এর পেছনের কারণ কি। কারাই বা হা, আবার কারাই বা না এর পক্ষ নিচ্ছেন, কি কারণেই বা তাদের এমন অবস্থান। মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশই হলো হা এবং না ছবি পোস্ট করা। যদিও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্ট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন, তুলে ধরেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি, কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব। আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়া টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। এদিকে বিএনপির মহাসচিবও গণভোট নিয়ে কথা বলেছেন, জানান কোনো মতেই নির্বাচনের আগে গণভোট নয়। দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়। তবে নির্বাচন, গণভোট আর জুলাই সনদ নিয়ে গণমানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর দলগুলোর এমন অবস্থানে আলোচনার ঝড় সামাজিক মাধ্যমে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,
সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 86, যশোর 2-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি যশোর 2 সংসদীয় আসন 86। আজ আমরা সারাদিন ছিলাম 1 এবং এখন রয়েছি 2 আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যশোর জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাফরুজ্জামান মিন্টু। স্বাগতম আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা তো ইতিমধ্যে আপনাদের গণসংযোগ শুরু করছেন, কতটা সাড়া পাচ্ছেন? ভোটাররা কি বলছে? আপনাদের প্রতিশ্রুতি কি? আসলে আমরা যে জনসমাবেশ র্যালি করছি সেখান থেকে আমরা প্রচুর জনগণের সমর্থন এবং ভালোবাসা পেয়েছি। আগামী দিন আশা করি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যদি আমাদেরকে দিয়ে নির্বাচন করান, তাহলে আমরা আশানুরূপ ফল পাবো, এই আশা আমরা করতে পারি। এবং আগামী দিন জাকের পার্টি যদি সরকার হয় তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা কোনো সন্দেহ নেই। সাথে সাথে এদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠিত হবে, এতেও কোনো সন্দেহ নেই। সেই আশা রেখেই আমরা, সেই প্রত্যাশা রেখেই আমরা মাঠে ময়দানে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এই আসনে তো অনেক নারী ভোটার রয়েছে, পাশাপাশি বেকার যুবক রয়েছে, মাদকের বিষয়গুলো রয়েছে। আপনারা এই বিষয়গুলোতে কি কাজ করছেন? এই বিষয়ে আমাদের আসলে নারীদের যেমন অধিকারের প্রতিষ্ঠা করবার কার্যক্রম জাকের পার্টি রয়েছে, সাথে সাথে আমরা কিন্তু একটা সীমান্তবর্তী এলাকায় আমরা চাইব শতভাগ মাদক মুক্ত একটা চৌকাছা গঠন হোক। চৌকাছা চিকুরগাছা একটা মাদক মুক্ত যাতে থানা গঠিত হয়, সাথে সাথে বেকার সমস্যা যাতে আমরা দূরী করতে পারি। আমরা শান্তি চাই, এই লক্ষ্যেই সবার জন্য সুষম বন্টন যাতে আমরা করতে পারি এবং আগামী দিন যাতে অর্থনীতিতে আমরা স্বাবলম্বী করে একটা স্বনির্ভরশীল দেশ আমরা গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যেই আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য দিকগুলোতেও অনেক কাজ করার আছে। আপনি যদি মনোনীত হন, বিশেষ করে আপনি যদি নির্বাচিত হন, আপনার এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কি পরিকল্পনা নিয়েছেন বা কীভাবে এগিয়ে নেবেন? আসলে স্বাস্থ্য খাতে তো আমরা সবাই চাই আমরা সুস্বাস্থ্যের অধিকারী যেমন হই, তেমনিভাবে স্বাস্থ্য সেবাটা প্রত্যেকের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর সায়েম আমির ফয়সাল এই বিষয়ে অনেক আলোচনা রেখেছেন। তিনি এই জেলাভিত্তিক উপস্বাস্থ্যমন্ত্রী রাখবেন জাকের পার্টি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, শুধু স্বাস্থ্যসেবার মান নিশ্চয়তা দেওয়ার জন্য। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিন আমরা সবাই যেন সমান অধিকার পেয়ে থাকি, সেই জন্য স্বাস্থ্য খাতে অবশ্যই গুরুত্ব থাকবে আমাদের। স্বাস্থ্য খাতের কথা বললেন, সব খাতের কথাই বললেন, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি জানতে চাই, পাশাপাশি আমরা এই আসনগুলোতে অন্যান্য অনেক সমস্যাগুলো দেখছি, সেই বিষয়গুলো একটু বলবেন। একদম পুরো একটা সংসদ আসনকে ঢেলে সাজানোর জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আসলে সংসদ আসন ঢেলে সাজানোর সাথে সাথে যে কথাটা আপনি বললেন, নারী বিষয়টা, নারীর অধিকার আসলে প্রতিষ্ঠিত হোক, এটা ইসলামেও যেমন চাই, জাকের পার্টিও তেমনি চাই। নারীর সুষম বন্টন, নারী অধিকার এটা যেমন চাচ্ছে, সাথে সাথে এদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটানোর জন্য যতগুলো কাজ করবার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদেরকে যেভাবে যখন যে নির্দেশ দেয়, আমরা কিন্তু সেভাবে কর্মকাণ্ড মাঠে ময়দানে বাস্তবায়ন করি। আসলে জাকের পার্টির যে আদর্শ, যে সাম্যর কথা বলছে, ভ্রাতৃত্বের কথা বলছেন, যে প্রেম ত্যাগের ভালোবাসার কথা বলছেন, তার মধ্য দিয়েই আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে এদেশের একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করবার প্রত্যয় নিয়ে আমরা কিন্তু মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। সবাই এই আসনে বিএনপি জামাতের অনেক প্রার্থী রয়েছে, জাকের পার্টি কেন এগিয়ে থাকবে, কেন আসলে তারা জিতবে, একটু যদি বলতে। আসলে জাকের পার্টি ক্ষমতার লোভে রাজনীতি করে না, জাকের পার্টি কিন্তু আদর্শ নিয়ে রাজনীতি করে। আমরা আদর্শগত দিক দিয়েই আমরা কিন্তু এগিয়ে থাকবো সবসময়, এটা আমাদের আশা। কারণ মানুষ আদর্শ বিশ্বাসী করে, মানুষ কিন্তু ভোগে বিশ্বাসী নয়, মানুষ ত্যাগের বিশ্বাস করে। আমরা যদি ত্যাগ করতে পারি তাহলে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। ত্যাগের উপরে কোনো ধর্ম হয় না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাকের পার্টির একজন মনোনয়ন প্রত্যাশী, তিনি কথা বলছিলেন এই আসনের উন্নয়নের আমরা সন্ধ্যা 7টায় থাকবো অন্য ততক্ষণ ডিবিসি ইলেকশন। 12ই নভেম্বরের মধ্যে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি না দিলে নো প্রমোশন ও নো ওয়ার্কের মতো কঠোর কর্মসূচি দেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। দুপুরে রাজধানীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের অভিযোগ, 12 বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রভাষক কর্মকর্তারা। তাদের সমমনা অন্য ক্যাডারদের প্রমোশন হলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপেক্ষিত রয়েছে।
তাদের পদ না থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি হয়ে যায়, কিন্তু আমরা একই সময়ে যোগদান করে আমরা যথাসময়ে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে। আগামী 12 নভেম্বর 2025 তারিখের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের ভূতাপেক্ষিক পদোন্নতি জিও জারি করতে হবে। নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। এই সপ্তাহের মধ্যে বায়ু দূষণ রোধে উচ্চ আদালতের 9 নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংস্থার করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বর্তমানের বায়ু দূষণের পরিস্থিতির উৎকণ্ঠা প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের 9 দফা নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঢাকার বায়ু দূষণ বন্ধে জনস্বার্থে HRPB একটি রিট পিটিশন দায়ের করেছিল 2020 সালে। আমরা HRPBর পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন দায়ের করেছিলাম। আদালত আজকে শুনানি শেষে আগামী 3 সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে বলেছেন আদালতের 9 দফা নির্দেশনা অনুসারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার জন্য। ভিয়েতনামে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের, এখনও নিখোঁজ 5 জন। বন্যার্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছে দেশটির সেনাবাহিনীও। অন্যদিকে ঘূর্ণিঝড় মেলিসায় জ্যামাইকা এবং হাইতিতে মারা গেছেন অন্তত 30 জন। গেল 25 অক্টোবর থেকে অবিরাম বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। চারপাশে পানি আর পানি। হুয়ের 32টি গ্রাম ও আশপাশের এলাকা এখন জলমগ্ন। ধাপে ধাপে নদীর পানি বেড়ে বিপদসীমার তৃতীয় স্তরে পৌঁছেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর ডুবেছে বন্যার পানিতে। বিদ্যুৎ বিচ্ছিন্ন 2 লাখের বেশি মানুষ। বন্যার প্রভাব পড়েছে শহরেও। নগরীর বেশিরভাগ রাস্তা অচল, প্রায় থমকে গেছে যান চলাচল। সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে খুয়ে। ক্রমাগত বৃষ্টিপাতে ভূমিধস হয়েছে 38টি। বন্যা আর পাহাড় ধসে ঘটে হতাহতের ঘটনা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা। বন্যার প্রভাব থেকে জনজীবন ও সম্পদ রক্ষায় অব্যাহত রয়েছে সামরিক বাহিনীর তৎপরতাও। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে লন্ডভন্ড জামাইকা, হাইতি ও কিউবা। হাইতিতে মৃত্যু হয়েছে 10 শিশুসহ অন্তত 23 জনের। জামাইকাতে এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ঝড়ের প্রভাব শুরু হতেই প্রাণ হারিয়েছিল 3 জন। বিপর্যস্ত জনজীবন। ঝড়ের প্রভাবে যখন পানি বেড়ে যায় তখন ভেবেছিলাম আমি বাঁচব না, অনেক ভয় পেয়েছিলাম। ঝড়ের পর আমি এখন পর্যন্ত কিছুই খাইনি। গতকালের ভয়াবহ পরিস্থিতির কথা ভুলে যেতে চাই। আমরা বিপর্যয়ের মধ্যে আছি। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, সবকিছু ভেসে গেছে। কিউবাতেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেলিসা। এখানে হানা দেওয়ার পর কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বাহামাতে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবরে অজিদের সংগ্রহ 2 উইকেটে 189 রান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। 25 রানে ভাঙে ওপেনিং জুটি। অধিনায়ক অ্যালিসা হিলি ফেরেন 5 রান করে। তবে এরপর লিচফিল্ড এবং এলিস পেরির জুটিতে ভালো সংগ্রহের পথে অজিরা। এরই মধ্যে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন লিচফিল্ড। 119 করে ফেরেন ওজি এই ব্যাটার। ভারতের হয়ে 1 উইকেট নেন ক্রান্তি গৌর। ম্যাচের জয়ী দল ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। জাতীয় মানবাধিকার অধ্যাদেশ আইনসহ বেশ কয়েকটি আইন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি জানতাম, এখন আবার দেখলাম আরো 2 ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে। একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে। এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদের কিন্তু চিন্তা করতে হচ্ছে। আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে যে অনৈক্যের বিষয়গুলো। একটা হচ্ছে আপনারা জানেন ঐকমত্য কমিশন 2টা বিকল্প দিয়েছে। একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট,
তারপরে 270 দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এটা একটু মানে এরকম কোনো নজির আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব। আরেকটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুইটা আপনার বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। স্যার আমি মোহন, সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। স্যার আমি মোহন 71 টিভিতে কাজ করি। একটু জিজ্ঞেস করলাম যে গণভোট নিয়ে যে বিষয়টা হচ্ছে আপনি উত্তর দিয়েছেন, তারপর আবার জিজ্ঞেস করি যে জামাত আজকে বলছে যে আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে আদেশ জারি করতে হবে এবং বিএনপি বলছে যে এটা আসলে সরকার জনগণের সাথে এক ধরনের প্রতারণাই করেছে। গণভোটটা কি নভেম্বরে হচ্ছে নাকি ইলেকশনের দিন হচ্ছে? আপনাদের এই বিষয়টা কোনো আলোচনা হয়েছে কিনা? আমাদের দুইটা অপশন নেই, প্রাথমিক কথাবার্তা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি তানিম, আজকের পত্রিকা। আরেকটা কথা একটু আপনাকে বলি, কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। আমি তানিম, আজকের পত্রিকা। কমিশন যে সুপারিশ দিয়েছে সেখানে আপনারা কোনো সংশোধন বাস্তবায়ন, আপনারা নিজেরা কোনো সংশোধন করবেন কিনা? দেখেন, এটা কমিশনের সুপারিশ, আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে, এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন। আজকে আরো কিছু বিষয়ে আলাপ হয়েছে। আরেকটা হচ্ছে যে রায়ের বাজারে, আপনি জানেন রায়ের বাজার যে কবরস্থান আছে সেখানে বেশ কিছু জুলাই শহীদ তারা কবর দেওয়া হয়েছে তাদেরকে। তাদের ডিএনএ টেস্ট নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল। তো আজকে জানানো হয়েছে যে বেওয়ারিশ লাশগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব এবং এখানে বিদেশি এক্সপার্ট গুলো কাজ করবে সেখানে। দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন তিনি। দুপুরে রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের অন্ধ গফুরের বাড়িতে তিনি এসব কথা বলেন। 2023 সালে 19শে মার্চ ভিক্ষা করতে রাজি নন 76 বছরের অন্ধ ফেরিওয়ালা, এমন শিরোনামে সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ। এরপর সারা দেশে ব্যাপক আলোচনায় আসেন তিনি। অন্ধ গফুরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবার এর পক্ষ থেকে অন্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ বিএনপি জেলা উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হল। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে। বিএনপি না ভোটে গেলে গণভোট অর্থহীন হবে, ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবতার আলোকে ভেবে দেখা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে
কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি, আর এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমার মৃত্যুর ঘটনায় 3 দিনেও তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, গত রবিবার সুইমিং পুলে ডুবে সাইমার মৃত্যুর পর উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেন, আর সেই কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও তা করেনি। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ না হলে প্রশাসন ভবন অচল করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে স্টুডেন্ট হেলথ অর্গানাইজেশন এর আয়োজনে এই মানববন্ধন হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে বিভিন্ন খাতে ফি বৃদ্ধি করায় অনেকের জন্য শিক্ষার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।